স্বার্থপর মা। আমি তো এইসব এই জন্য করছি যাতে লোকেরা দেখে বলে, আরে ওই দেখো ডক্টর কবিতার মা যাচ্ছে ওখান দিয়ে। জানো মা, বাড়ির এই ছাদে ডাক্তার ডাক্তার খেলতে খেলতে জানি না এই খেলাটা কখন সত্যিকারে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখিয়ে দিল, বুঝতেই পারিনি। ভেসার 1-1.5 মাসের অপেক্ষা। আমি আসছি। আঙ্কেল আন্টি অভিনন্দন, পিএমটি রেজাল্ট বেরিয়েছে আর কবিতা টপ করেছে। এই ডাক্তারি পড়ার কথা মাথায়ও আনবি না, অভিশাপ এটা, অভিশাপ। আমি মেডিকেল কলেজে অ্যাডমিশন নেব না। এই ছাদে বসেই সারা রাত জেগে কবিতা পড়াশুনো করত। আমি দুধ দিলেও বলতো, মা ঘুম পেয়ে যাবে। চোখে যেন ঘুম না আসে তার জন্য সারা রাত আমার পিঠে হেলান দিয়ে বসে পড়তো। তোমার ওই রাতটা মনে আছে যেদিন তোমার খুব জ্বর এসেছিল? বাইরে ঝড় বৃষ্টি হওয়ার কারণে কোনো ডাক্তারও পাওয়া যায়নি। সারা রাত আমি আর মা তোমার মাথার কাছে বসে জলপট্টি দিচ্ছিলাম। কবিতা তখন মাত্র 7 বছরের। সকালে তোমার মাথার কাছে বসে তোমাকে শুধু দেখছিল, তারপর হঠাৎ করে আমাকে দেখে বলল, মা আমি বড় হয়ে ডাক্তার হব। আমি ওকে সাহস দিচ্ছিলাম। কিন্তু শুধু আমি জানতাম, ডাক্তার হওয়ার কথা সবার প্রথমে তখনই ভেবেছিল যখন প্রথমবার তোমায় অসুস্থ দেখেছিল। কবিতা তো সেই মেয়ে যাকে একবার বলে দেওয়া হবে এই সীমারেখা পার করবে না, তাহলে করবে না। মা একবার বলেছিল পিএমটির এক্সাম দিতে না, মেনে নিয়েছিল। আমি বললাম যে যুবক উক্তি সম্মেলনে যেতে হবে, সেটাও মেনে নিয়েছিল। বলা হয়েছিল ওখানে কারোর সাথে ডাক্তারির কথা না বলতে, মেনে নিয়েছিল। আজ যদি আমি ওকে এটা বলি যে তুই তো ডাক্তারি ভুলে যা, তাহলে ওটাও মেনে নেবে।
এবার সিদ্ধান্ত আমাদের নিতে হবে। আমরা কি কবিতাকে এইভাবে বলতে চাই? আমাদের সেই মেয়েকে যে কোনোদিন কোনো ভুল করেনি। কবিতা সবসময় নিজের সব দায়িত্ব পালন করেছে, কিন্তু আমরা কি আমাদের দায়িত্ব ঠিক মতো পালন করতে পারছি? মেয়েটার কপালে যদি লেখাপড়া না থাকতো তাহলে ও এত ভালো নাম্বার পেয়ে আজ পাশ করতো না। পড়তে দাও না মা ওকে ডাক্তারিটা। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? শোনো না মা, ওই মাহেশ্বরীদের ব্যাপারটায় একটু ভুল হয়ে গিয়েছিল, কিন্তু তারপর থেকে তো মেয়েটা নিজের মুখে ডাক্তারির কথা আর একবারও বলেনি। যুবক যুবতী সম্মেলনেও সব থেকে ভালো বলেছে আমার মেয়ে। সম্বন্ধও তো এসেছে অনেক। হ্যাঁ, এটা আলাদা কথা যে কোনোটার সঙ্গেই কথা এগোয়নি। এখন তুমি বলো মা, এইসবের মানে কি দাঁড়ায়? এখন তুই বলে দে এর মানে কি। মা, আমি তো সেই কথাটাই বলছি যেটা যেটা তুমি বলেছিলে। বলা ভালো, আমরা সবাই এটাই চেয়েছিলাম যে মেয়েটার সম্বন্ধ ঠিক হয়ে গেলে ওর বিয়েটা দিয়ে দেব। কিন্তু এখন পাশ যখন করতে পেরেছে। রাম নরেশ, তোর মনের কথা আমার মুখের উপরে বলার চেষ্টাও করিস না। ভর্তি হওয়ার কথা ভুলেও বলবি না। সে হয়তো তুমি বলনি মা, কিন্তু ভাগ্য হয়তো সেটাই চায়। মেয়েটার কপালে যদি লেখাপড়া না থাকতো তাহলে ও এত ভালো নাম্বার পেয়ে আজ পাশ করতো না। তাহলে সারিকার কপালে যেটা লেখা আছে সেটাই হতে দাও। পড়তে দাও না মা ওকে ডাক্তারিটা। রাম নরেশ, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? মেয়েকে ডাক্তারি পড়াবি? বাড়িতে ডাক্তারখানা খুলবে নাকি চাকরি করানোর ইচ্ছে তোর? তোর মেয়ের বিয়ে দেওয়ার দরকার নেই? কথাই বলে না যে কুমারী মেয়ে বাবার মাথার বোঝা হয়ে থাকে। মা, কোন বাবা এটা চাইবে যে তার মেয়ে সারা জীবন বিয়ে না করে বাপের বাড়িতেই পড়ে থাকুক? আমি তো শুধু এটাই বলতে চাইছি যে এই যা কিছু ঘটছে সেগুলোকে নিয়তির ইচ্ছা ভেবে আমরা মেনে নিই না। তারপর যদি কোনো সম্বন্ধ ঠিক হয় তখন বিয়ে দিয়ে দেব। তোর কি মনে হয় যে এই মেয়ে তোর দেওয়া শর্তে পড়তে রাজি হবে? সেটা তুমি সারিকার ভাগ্যের ওপরেই ছেড়ে দাও না মা। যখন আমি খুব ছোট ছিলাম, খেলনার জন্য কান্নাকাটি করতাম, তুমি তখন আমার চোখের জল সহ্য করতে পারতে না। তখন তোমার আঁচলে বাঁধা সংসার খরচের টাকা থেকেই আমাকে টাকা দিতে, মনে আছে তো তোমার? আজ আমি তোমার জায়গায় দাঁড়িয়ে আছি মা। আমি ওকে ওর মুখের হাসি, ওর স্বপ্নটা ওকে ফিরিয়ে দিতে চাই আজ। কবিতা, হ্যাঁ বাবা। কবিতা ঝটফট তৈরি হয়ে নে তো, একটু বেরোতে হবে কাজে। বাবা, আমার বেরোতে ইচ্ছা করছে না। আমি আজকে বাড়িতেই থাকতে চাই। বেশ, ঠিক আছে, তাহলে আমি একাই চলে যাই মেডিকেল কলেজে তোর অ্যাডমিশনের ফর্ম আনতে।
বাবা, কি বললে তুমি? দেখ, আমি তো শুধু এটাই বললাম, যদি তুই না যেতে চাস তো ঠিক আছে, আমি একাই গিয়ে মেডিকেল কলেজ থেকে তোর অ্যাডমিশনের ফর্মটা নিয়ে আসি। আরে মা সত্যি কথা বলছে। আমিও যাব তোমাদের সাথে, আমি কবিতার কলেজ দেখতে চাই। হ্যাঁ, তাহলে চলো, তুমিও তৈরি হয়ে নাও। কিন্তু তার আগে আমার যে নতুন পাঞ্জাবিটা আছে ওটা খুব ভালো করে করকরে করে ইস্ত্রি করে দাও। হ্যাঁ, আজ আমি মেয়েকে ডাক্তারিতে ভর্তি করতে যাচ্ছি। হ্যাঁ, তুই একটু এদিকটা দেখে নিস। আরে তাড়াতাড়ি কর, তুই ফর্ম ভরার সময় শুধু 4টে পর্যন্ত। এই মেয়েটাও না। এই তো এসে গেছে। কবিতা, ভালোভাবে অ্যাডমিশন নিবি। মানে আরে তোমার দিদি বলতে চাইছে ভালো করে খোঁজ খবর নিয়ে তারপর ভর্তি হয়েও। তবে তোমার অ্যাডমিশন আজকে হয়ে যাবে তো? হ্যাঁ জামাই বাবু, ফর্ম তো আজকেই ফিল আপ করে দেবো, আর ফিসটাও জমা করে দিলে সিটের জন্য অ্যাপ্লাই করতে পারি। আরে হ্যাঁ রে, আমি একবারে তোর ফিসটাও জমা করে দেব। আচ্ছা এবার তাড়াতাড়ি চলো। আমি 1 মিনিটে আসছি মা। ঠাকুমা, আমি মেডিকেল কলেজে ভর্তি হওয়ার জন্য যাচ্ছি। পাঁচজন। অনেক ছোট ছিলাম যখন প্রথমবার তোমার মুখেই শব্দটা শুনেছিলাম। পাশের বাড়ির দিনু কাকার যখন কাশি হয়েছিল তখন তুমি নিজের হাতে নিমের পাতা বেটে ওনাকে পাচন খাইয়েছিলে। আমি তো তোমার থেকেই পাচন বানানো শিখেছি, আর সেটা দিয়ে লোকজনের সর্দি কাশিও সারিয়েছি। আর সবাই যখন প্রশংসা করতে শুরু করলো যে কবিতার বানানো পাচন খেয়ে সর্দি কাশি সেরে যায়, তখনই আমার মনে ডাক্তার হওয়ার স্বপ্ন জেগে উঠেছিল। তাহলে ভেবে দেখতে গেলে আমাকে এই স্বপ্ন তো তুমিই দেখিয়েছো ঠাকুমা। আর ঠাকুমা, আজ আমি তোমার স্বপ্নই পূরণ করতে যাচ্ছি। কিন্তু তোমার আশীর্বাদ না নিয়ে কি করে যাই আমি? সবাই চায় যে তাদের বংশের নাম উজ্জ্বল করতে, কিন্তু আমাদের মন সবকিছু করার অনুমতি দিতে চায় না। যা, আর আমার আশীর্বাদ তোর মাথায় রইল। কিন্তু এর সাথে একটা কথা আছে, যখন কোনো ভালো সম্বন্ধ আসবে আমি তখনই রাজি হয়ে যাব। আমি এটা তোমায় কথা দিচ্ছি। আরে তুমি এত টেনশন করছো কেন মা? সবকিছু ঠিকঠাক আছে তো? আরে চিন্তা করার তো কথা রাম নরেশ,
গোপাল বাবুর 5টার সময় আসার কথা। ওহো, এই অ্যাডমিশনের কথা ভাবতে ভাবতে আমার মাথা থেকেই বেরিয়ে গেছিল। ভালো হলো তুমি মনে করিয়ে দিলে। তুমি এক কাজ করো, খাবার দাবারের ব্যবস্থা করো, আমরা কিছুক্ষণের মধ্যেই ফিরছি। হ্যাঁ। আরে এই দেখ, কবিতা এসেছে। এই তো আজকে টপ করেছে, এরই তো ছবি পেপারে ছেপেছে আজকে। ও আমাদের কলেজে অ্যাডমিশন নেবে। কবিতা বানসাল এই বছরের টপার, রাইট? আমার মেয়েও। আমাদের কলেজে ওয়েলকাম। ওকে স্যার। এখানে খাবার দাবার গুলোও তো বেশ ভালো। দেখ দেখ, খেয়ে দেখ, খেয়ে দেখ। এগুলো তো ভালো, কিন্তু তুই না ঘর থেকেই টিফিন আনবি, আমি দিয়ে দেব। আর হ্যাঁ, বাড়ি যাওয়ার সময় একটু মিষ্টিও নিয়ে নেব, সবাইকে দিতে হবে তো। আরে একটু না, 5 কিলো নিতে হবে পুরো। হ্যাঁ ঠিক হ্যাঁ। আছে। হ্যাঁ মা বলো। হ্যাঁ হ্যাঁ, এখানে সব ভালো মতো মিটে গেছে, তুমি চিন্তা করো না। আরে রাম নরেশ, কোথায় আছিস তোরা? কতক্ষণ থেকে অপেক্ষা করছি। হ্যাঁ হ্যাঁ মা, আমরা এখান থেকে এক্ষুনি বেরোচ্ছি। কিন্তু আরে তুমি এত টেনশন করছো কেন মা? সবকিছু ঠিকঠাক আছে তো? আরে চিন্তা করার তো কথা রাম নরেশ, গোপাল বাবুর 5টার সময় আসার কথা। ওহো, এই অ্যাডমিশনের কথা ভাবতে ভাবতে আমার মাথা থেকেই বেরিয়ে গেছিল। ভালো হলো তুমি মনে করিয়ে দিলে। তুমি এক কাজ করো, খাবার দাবারের ব্যবস্থা করো, আমরা কিছুক্ষণের মধ্যেই ফিরছি। হ্যাঁ। কি হয়েছে বাবা? আরে কি হয়েছে পরে শুনো, এখন তাড়াতাড়ি বেরো, চলো। আরে আমার তো মাথা থেকে বেরিয়ে গিয়েছিল যে সন্ধেবেলায় গোপাল বাবু আসবেন বাড়িতে। আরে আমিও তো একদম ভুলে গেছিলাম, কিন্তু তুমি ঘাবড়িও না, আমরা বলে দেবো ওকে ভর্তি করাতে গেছিলাম। হ্যাঁ এখন তাড়াতাড়ি চলো। এই অটো, চলো চলো তাড়াতাড়ি ওঠো ওঠো। এই চলো চলো তাড়াতাড়ি চলো, শর্টকাট ধরো। কিন্তু বাবা, গোপাল আঙ্কেল আমাদের বাড়িতে কেন আসছেন? আরে আমি কি করে জানবো যে কেন আসছে? আমাকে বললেন যে আসতে চান, আমি তো জিজ্ঞেস করতে পারি না যে কেন আসবেন আপনি। হ্যাঁ, তবে জামাই বাবা জীবন বলছিল হয়তো ডিস্ট্রিবিউশন নিয়ে কোনো কথা আছে, সেই জন্য আসছেন। এসে গেছি এসে গেছি, নামো নামো নামো, সাবধানে।